হ্যালো এভরিওয়ান, আজকের সেকেন্ড লাইভ ক্লাসটিতে স্বাগতম জানাচ্ছি। এই লাইভ ক্লাসটিতে আমরা আলোচনা করব হচ্ছে টিস্যুতন্ত্র নিয়ে। টিস্যুতন্ত্র নিয়ে আলোচনা করার আগে সবার আগে তোমাদেরকে বলি আসলে টিস্যু বলতে আমরা কি বুঝি। টিস্যু বলতে কিন্তু আমরা মূলত বুঝি একগুচ্ছ কোষ একসাথে থাকবে, সেগুলো একই জায়গা থেকে উৎপত্তি হবে, তারা একই ধরনের হতে পারে অথবা ভিন্ন ধরনের হতে পারে, এবং সবচেয়ে বড় কথা কোষগুলো মিলে একটা নির্দিষ্ট কাজ করবে। তারা ভিন্ন ভিন্ন ধরনের হলেও তাদের কাজটা বা গোলটা একই হবে। এটা হচ্ছে টিস্যুর বৈশিষ্ট্য বা টিস্যুর সংজ্ঞা হিসেবে আমরা এটাকে বলতে পারি। এখন টিস্যু কয় ধরনের হতে পারে হচ্ছে ভাজক টিস্যু এবং স্থায়ী টিস্যু। স্থায়ী টিস্যু হচ্ছে যে সকল টিস্যুর কোষগুলো বিভাজিত আর হবে না, কিন্তু ভাজক টিস্যু বারবার বিভাজিত হবে। তো ভাজক টিস্যুর বৈশিষ্ট্য প্রথমে আমরা একটু জেনে নিব, একটু মনে করে নিব আসলে বৈশিষ্ট্যগুলো কি কি ছিল। বৈশিষ্ট্যগুলোর মধ্যে প্রথমেই হচ্ছে অবশ্যই সেটা বিভাজিত হবে। কোষগুলো কীরকম হবে? কোষগুলোতে প্রচুর প্রোটোপ্লাজম থাকবে। কেন বলো তো? কারণ হচ্ছে কোষগুলো বিভাজিত হওয়া প্রয়োজন, এই জন্য এখানে অনেক বেশি প্রোটোপ্লাজমও থাকা প্রয়োজন। যেহেতু বারবার সে বিভাজিত হবে, তাই তার ভেতরে কোষ গহ্বরের পরিমাণটা কম থাকবে বা থাকলে ছোট থাকবে। কোষ গহ্বরটা আসলে আমরা দেখবই না ভাজক টিস্যুতে, কারণ হচ্ছে বারবার বিভাজিত হওয়া লাগে। তার কোষ গহ্বর তৈরি হওয়ার জন্য একটা নির্দিষ্ট সময় অতিবাহিত হওয়া প্রয়োজন, সেই সময়টা এই কোষগুলো পায় না, তার আগে সে আবার বিভাজিত হয়ে নতুন কোষটা তৈরি করে ফেলে। এছাড়া কোষগুলোর মধ্যে কোনো প্রকার আন্তঃকোষীয় ফাঁকা স্থান আমরা দেখব না, কেননা আন্তঃকোষীয় ফাঁকা স্থান তৈরি হওয়ার জন্যও একটা সময় প্রয়োজন। একইভাবে কোষের চারপাশে যে প্রাচীরটা, সেই প্রাচীরটা আমরা খুব একটা পুরু দেখব না, পাতলা কোষ প্রাচীর দেখব। কেন? একই কারণে যে পুরু কোষ প্রাচীর তৈরি হতে একটা নির্দিষ্ট সময় লাগে। কোষ প্রাচীর তৈরি হওয়ার জন্য, পুরু কোষ প্রাচীর তৈরি হওয়ার জন্য যে সময়টা দরকার, সেই সময়টা ভাজক টিস্যুর কোষগুলো পায় না। আর কি কি বৈশিষ্ট্য হওয়া সম্ভব? এখানকার কোষগুলো সাধারণত আমরা দেখব ডিম্বাকার ধরনের বা ষড়ভুজাকৃতির বা একটু চ্যাপ্টা ধরনের, এরকম বা গোলাকার, এরকম আকারের কোষগুলোই আমরা সাধারণত ভাজক টিস্যুর মধ্যে দেখতে পাই। আর হচ্ছে টিস্যুর কোষগুলোর যে কোষ প্রাচীর, সেটা অবশ্যই সেলুলোজ দ্বারা তৈরি হবে এবং পাতলা হবে। এদের যে নিউক্লিয়াসটা বড় আকৃতির হবে, যাতে করে বিভাজনের সময় সুন্দরভাবে দুইটা অপত্য কোষে নিউক্লিয়ার বস্তুগুলো সঠিকভাবে যেতে পারে। আচ্ছা, এখন ভাজক টিস্যুর মূল কাজ কি? ভাজক টিস্যুর মূল কাজ হচ্ছে উদ্ভিদের বৃদ্ধিতে সহায়তা করা, উদ্ভিদটাকে লম্বা করা কিংবা উদ্ভিদটাকে পার্শ্বীয়ভাবে মোটা করা, দুটো কাজই ভাজক টিস্যুর মাধ্যমে হয়ে থাকে। এখন আসি, এই যে শব্দগুলো দেখতে পাচ্ছি এগুলোর মানে কি। প্রথমে আসি হচ্ছে প্রোমেরিস্টেম, প্রাইমারি মেরিস্টেম এবং সেকেন্ডারি মেরিস্টেম। এটার মানে হচ্ছে যে প্রোমেরিস্টেম বলতে আমরা বুঝি হচ্ছে মূল বা কাণ্ডের একদম মাথায় কিছু ভাজক টিস্যু থাকে। সেই ভাজক টিস্যুগুলো দেখা যায় যে পরবর্তীতে প্রাইমারি ভাজক টিস্যু তৈরি করে। এই যে প্রাইমারি ভাজক টিস্যুটা তৈরি করলো, এই ঘটনাটার মাধ্যমে কোষের বিভাজনের একদম শুরুটা সে করে দেয়। এই প্রোমেরিস্টেমটা হচ্ছে ভাজক টিস্যুটার যে বিভাজন শুরু হবে, একদম শুরুর কাজটা করে দেয় হচ্ছে প্রোমেরিস্টেম। সে একবার বিভাজিত হয়ে যাওয়ার পর প্রোমেরিস্টেমের আর অস্তিত্ব আমরা দেখব না, তারপরে যা থাকবে সবই থাকবে হচ্ছে প্রাইমারি ভাজক টিস্যু। এখন প্রাইমারি ভাজক টিস্যু তাহলে কোথায় থাকবে? আমরা দেখব উদ্ভিদের কাণ্ডের যে শীর্ষে, মূলের শীর্ষে, সেসব জায়গায় আমরা প্রাইমারি ভাজক টিস্যুটা দেখতে পাবো। এরপর রয়েছে সেকেন্ডারি ভাজক টিস্যু। সেকেন্ডারি ভাজক টিস্যু বলতে বোঝায়, মনে করো কিছু টিস্যু স্থায়ী টিস্যু হয়ে গিয়েছে, কিন্তু সেই টিস্যুগুলো পরবর্তীতে আবার ভাজক টিস্যুর মতো কাজ করা শুরু করলো, কোনো না কোনো কারণে সেটা আবার ভাজক টিস্যুতে পরিণত হয়ে গেল, এবং ভাজক টিস্যুতে সে যখন পরিণত হয়ে গেল তখন সেটা আবার বিভাজন শুরু করে দিল। এই যে এই ঘটনাটা ঘটলো, এই জিনিসটাই হচ্ছে সেকেন্ডারি ভাজক টিস্যু। সেকেন্ডারি ভাজক টিস্যুটা একদম যখন উদ্ভিদটা ছোট থাকে তখন তৈরি হয় না, অনেক পরে গিয়ে এই ধরনের ভাজক টিস্যুটা তৈরি হয়ে থাকে, এবং এই ভাজক টিস্যুগুলির কারণেই হচ্ছে পরবর্তীতে বিভিন্ন আমরা যে মোটা হয় গাছটা, এই ভাজক টিস্যুগুলো থেকে সেই ধরনের কোষগুলো তৈরি হতে থাকে। তাছাড়া মূলত আমরা যেটা দেখি যে ক্যাম্বিয়ামটা আমরা দেখি যে পরবর্তীতে ভাস্কুলার টিস্যুগুলো তৈরি করে, এই ক্যাম্বিয়াম মূলত সেকেন্ডারি ভাজক টিস্যুর উদাহরণ। আচ্ছা, এখন আসি এপিকাল, ইন্টারক্যালারি এবং ল্যাটারাল। এটা দ্বারা কি বোঝায়? আগে যেটা আমরা দেখলাম সেটা হচ্ছে উৎপত্তি অনুসারে ভাজক টিস্যু প্রকারভেদ, এখন দেখবো হচ্ছে অবস্থান অনুসারে। এপিকাল, ইন্টারক্যালারি এবং ল্যাটারাল,
এপিকাল দিয়ে বোঝায় হচ্ছে একদম শীর্ষস্থ। ইন্টারক্যালারি দিয়ে কি বোঝায়? ইন্টারক্যালারি দিয়ে বোঝায় হচ্ছে মনে করো এখানে কিছু ভাজক টিস্যু রয়েছে এবং এখানে স্থায়ী টিস্যু, এখানে স্থায়ী টিস্যু, এই দুই দিকেই হচ্ছে স্থায়ী টিস্যু রয়েছে। দুই ধরনের স্থায়ী টিস্যুর মাঝখানে, দুই দিকে স্থায়ী টিস্যুর মাঝখানে যদি আমি দেখি যে ভাজক টিস্যু অবস্থান করছে, তখন সেটাকে আমরা বলি ইন্টারক্যালারি। ইন্টারক্যালারিটা কোথায় কোথায় দেখি? আমরা অনেক সময় দেখি, মনে করো এটা হচ্ছে একটা পর্ব, এখান থেকে পাতা তৈরি হলো, এইখানে দেখা যায় ইন্টারক্যালারিটা আছে, বা এটা পর্ব, এটা একটা পর্ব, ঠিক মাঝামাঝি এই জায়গায় ইন্টারক্যালারিটা রয়েছে। তো এইটাকে আমরা বলি ইন্টারক্যালারি ভাজক টিস্যু। এরপর রয়েছে ল্যাটারাল। ল্যাটারাল ভাজক টিস্যু হচ্ছে পার্শ্বীয় বৃদ্ধির জন্য মূলত দায়ী। এই মনে করো এটা হচ্ছে কাণ্ড, কাণ্ডের দুই পাশ দিয়ে ঠিক এইভাবে অবস্থান করবে এই ভাজক টিস্যুগুলো। যখন তারা বিভাজিত হবে তখন এটা এদিক দিয়ে বাড়তে থাকবে, বাড়তে থেকে এই কাণ্ডটা এইভাবে মোটা হয়ে যাবে। আচ্ছা, তো এটা ছিল হচ্ছে এপিকাল, ইন্টারক্যালারি এবং ল্যাটারাল, যেটাকে আমরা বলি হচ্ছে অবস্থান অনুসারে ভাজক টিস্যুগুলো কয় প্রকার। এরপর আসি মাস, রিব এবং প্লেট। মাস ভাজক টিস্যু বলতে কি বোঝায়? মাস ভাজক টিস্যু বলতে মূলত বোঝায় হচ্ছে, মাস ভাজক টিস্যু মূলত বলতে বোঝায় অনেকগুলো কোষ একসাথে থাকবে, যেমন হচ্ছে মজ্জা। যে কোনো একটা উদ্ভিদের আমরা যদি প্রস্থচ্ছেদ করি, সেইখানে যে মজ্জাটা আমরা দেখব সেখানে অনেকগুলো কোষ একসাথে রয়েছে, সেটাকে আমরা বলতে পারি যে মাস ভাজক টিস্যু থেকে এই মজ্জাটা আসলে তৈরি হচ্ছে। তারপর রয়েছে রিব। রিব ভাজক টিস্যু কোনটা বলতে পারি? মজ্জা থেকে একদম পেরিসাইকেল পর্যন্ত মজ্জা রশ্মি দেখা যায়, ছোট ছোট কোষ মিলে এরকম একটা লম্বা রেখার মতো অংশ তৈরি করে। এটা হচ্ছে রিব টিস্যুর উদাহরণ। রিব টিস্যুটা কি তাহলে? মজ্জা রশ্মি তৈরি করে, একটা লম্বা চিকন একটা অংশ তৈরি করবে, লম্বা আকৃতির হবে, কোষগুলো মিলে আকৃতিটা তারা লম্বা দেখাবে, আর মাস হচ্ছে একসাথে অবস্থান করবে গুচ্ছ আকারে। প্লেট, এরপরে আসি। প্লেট ভাজক টিস্যু বলতে আমরা বুঝি হচ্ছে, প্লেট বলতে বুঝি মূলত মনে করো একটা পাতা রয়েছে, এটা হচ্ছে পাতা, এবং এই পাতাটা তো আস্তে আস্তে বড় হবে। মনে করো পাতাটা বড় হয়ে এতটুকু হলো, সে এখন শুধু যে লম্বা হলো তা কিন্তু না, এই পাশে সে বৃদ্ধি পেয়েছে, এই যে সে দুইটা তলে বৃদ্ধি পেল, এই জিনিসটা হচ্ছে প্লেট টিস্যুর উদাহরণ। প্লেট ভাজক টিস্যু দুই দিকে বৃদ্ধি ঘটাতে সাহায্য করে, আর রিব টিস্যু হচ্ছে একদিকে বৃদ্ধি ঘটায়। প্লেট টিস্যু দুই দিকে ঘটায়, আর মাস টিস্যু হচ্ছে পুরোটা একটা বলের মতো অংশ তৈরি করে ফেলবে, একটা গুচ্ছ অংশ তৈরি করে ফেলবে, একটা মণ্ড তৈরি করে ফেলবে কোষের। তো এটা ছিল হচ্ছে মাস, রিব এবং প্লেট। এরপরে আসি প্রোটোডার্ম, প্রোক্যাম্বিয়াম এবং রাউন্ড মেরিস্টেম। প্রোটোডার্ম, এখানে ডার্ম শব্দ দেখছি, ডার্মিস বলতে আমরা সবসময় ত্বক বুঝে থাকি। তো প্রোটোডার্ম থেকে তাহলে আমরা কি কি পাবো? আমরা এপিডার্মিস এবং এপিব্লেমা পাবো। এরপরে রয়েছে প্রোক্যাম্বিয়াম। প্রোক্যাম্বিয়াম জিনিসটা হচ্ছে যেটা থেকে পরবর্তীতে ক্যাম্বিয়াম তৈরি হবে। গ্রাউন্ড মেরিস্টেম হচ্ছে যেই অংশটা থেকে পরবর্তীতে কর্টেক্স তৈরি হবে, মজ্জা তৈরি হবে, মজ্জা রশ্মি তৈরি হবে, সেই মেরিস্টেম কোষগুলো হচ্ছে গ্রাউন্ড মেরিস্টেম। এরপরে আমরা আসি হচ্ছে টিস্যুতন্ত্রের ভেতরে। টিস্যুতন্ত্রের মধ্যে কি কি থাকতে পারে, একদম সরাসরি আমরা টিস্যুতন্ত্র নিয়ে আলোচনা এখন শুরু করে দিচ্ছি। টিস্যুতন্ত্রের মধ্যে আমরা কি কি পাবো? টিস্যুতন্ত্রের মধ্যে আমরা তিনটা ভাগ পাই। তিনটা ভাগের মধ্যে রয়েছে এপিডার্মাল টিস্যুতন্ত্র। এপিডার্মাল টিস্যুতন্ত্র বলতে আমরা বুঝি যে ত্বক বুঝাচ্ছে, সেটা হোক কাণ্ডের কিংবা মূলের কিংবা পাতার, এই তিনটা জিনিসের ত্বকই এপিডার্মাল টিস্যুতন্ত্রের মধ্যে অন্তর্ভুক্ত। আমরা এপিডার্মিস শব্দটা পাই। এপিডার্মিস আমরা যে কোনো কিছুর ত্বক বলতেই বুঝাই। এপিডার্মিস আমরা কাণ্ডের ত্বক, পাতার ত্বক, দুইটা ত্বককে এপিডার্মিস বলে থাকি। কিন্তু মূলের ত্বককে আমরা বলি হচ্ছে এপিব্লেমা। এই জিনিসটা তোমরা অনেকেই ভুল করে থাকো, মূলের ত্বককে তোমরা এপিডার্মিস বলে ফেলো, যেহেতু এটা ত্বক। মূলের ত্বককে এপিব্লেমা বলা হয়, এই জিনিসটা মনে রাখতে হবে। আর কি কি শব্দ আমরা মনে রাখবো? আর যেটা আমরা মনে রাখতে পারি সেটা হচ্ছে যে এপিডার্মিসটা প্যারেনকাইমা জাতীয় কোষ দিয়ে গঠিত, এবং পাশাপাশি কোষ মিলে একটা
ত্বক তৈরি করে রাখে। আর কি কি এই এপিডার্মিসে কি কি থাকতে পারে? এপিডার্মিসে অনেক সময় বিভিন্ন উপাঙ্গ দেখা যায়। অনেক সময় দেখা যায় যে এপিডার্মিস থেকে একটা অংশ এরকম বড় হয়ে রোম তৈরি করছে। যদি মূলের এপিব্লেমা থেকে এরকম একটা রোম তৈরি হয় তখন সেটা হয়ে যাবে মূল রোম এবং সেটা হবে এককোষী। কিন্তু কাণ্ডের ক্ষেত্রে এরকম রোম এককোষী বা বহুকোষী বা বিভিন্ন ধরনের হতে পারে। যেমন এটা বহুকোষী হতে পারে, তো আমরা বহুকোষী রোমকে কোলেটার্স বলে থাকি। তাছাড়া শাখাযুক্ত হতে পারে, এখানে শাখা থাকতে পারে এই উপাঙ্গটার মধ্যে, এই রোমটার মধ্যে। আর কি কি হতে পারে? এখান থেকে একটা গ্রন্থি রোম তৈরি হতে পারে। এমন হতে পারে যে জিনিসটা এরকম বের হলো, মাথাটা গোলাকার, এটার ভেতরে একটা গ্রন্থি রয়েছে। অনেক সময় দেখা যায় না আঠা বের হয় কোনো একটা গাছের কাণ্ড থেকে, ধরলে হয়তো আঠালো লাগছে, ওটা কিন্তু এখানকার এই গ্রন্থি থেকে বের হতে পারে। তারপরে মনে করো জ্বালা পোড়া করে, সেই সব জিনিস কিন্তু এই গ্রন্থি রোম থেকে বের হয়। আবার মনে করো এমনও হতে পারে যে একটা রোম তৈরি হলো যার মাথাটা এমন চোখা আংটার মতন, সেটাকে আমরা কি বলতে পারি? সেটা হচ্ছে অনেক সময় কিছু রোম থাকে যেগুলো কোনো কিছু আঁকড়ে ধরতে সাহায্য করে। বিভিন্ন ধরনের বীজ থাকে, বীজের বিভিন্ন ধরনের বীজ না ঠিক, বিভিন্ন ধরনের গাছের কাণ্ডের মধ্যে দেখবে যে এরকম ছোট ছোট অংশ থাকে যেটা চারপাশ দিয়ে হেঁটে গেলে তোমার জামা কাপড় আটকে যাবে বারবার। তো এই ধরনের রোম কিন্তু থাকতে পারে। এই রোমগুলো সাধারণত দেখা যায় যে বিভিন্ন ধরনের রোম আসলে যে সকল উদ্ভিদ বিভিন্ন ছোটোখাটো প্রাণীকে খেয়ে থাকে, পতঙ্গভুক যে সকল উদ্ভিদ রয়েছে সেই সকল উদ্ভিদের যে পাতাটা, সেই পাতার উপরের তলের মধ্যে বিভিন্ন ধরনের রোম দেখা যায়, যাতে করে খুব সহজে সে একটা পতঙ্গকে আটকে রাখতে পারে। তো এপিডার্মিসের সাথে আমরা এপিডার্মিসের উপাঙ্গগুলো সম্পর্কে মোটামুটি জেনে গেলাম। আরেকটা কোষ রয়েছে, সেই কোষটাকে বলা হয় হচ্ছে বুলিফর্ম কোষ। এই কোষটা হচ্ছে একটু বড় ধরনের কোষ, এপিডার্মিসের মধ্যেই থাকে। এই কোষটা আমরা গম গাছের পাতার মধ্যে দেখতে পাই। এরপরে আরেকটা এনজাইমের নাম আমরা জানবো, সেটা হচ্ছে মাইরোসিন। মাইরোসিন এনজাইম থাকে হচ্ছে মাইরোসিন কোষের মধ্যে, এবং মাইরোসিন কোষটা থাকে হচ্ছে সরিষা গাছের এপিডার্মিসের মধ্যে। আমরা মাইরোসিন কোষটা দেখতে পাই যেখান থেকে মাইরোসিন এনজাইমটা নির্গত হয়। তো এপিডার্মিস নিয়ে এই কয়েকটা শব্দ আমাদের মনে রাখা খুব বেশি জরুরি। এখন এপিডার্মিসের কাজ কি? মূল রোমের কাজ কি? মূল রোম হচ্ছে পানি শোষণ করে। আবার যে কোনো উপাঙ্গগুলোর কথা বলছি, যে কোনো উপাঙ্গগুলো কি কি করতে পারে? প্রতিরক্ষার কাজে সাহায্য করতে পারে, বিষাক্ত পদার্থ নিঃসৃত করে প্রতিরক্ষা করতে পারে, বা পতঙ্গভুক প্রাণীর ক্ষেত্রে সে খাবারটাকে শিকার করতে পারে, এটা হতে পারে। আর এমনিতে এপিডার্মিসের কাজ কি? একটা কিছু আবরণ বা ত্বক সাধারণত কি করে? অবশ্যই সেটা আমাদের দেহের ভেতরের অন্যান্য জিনিসগুলোকে রক্ষা করে থাকে। ত্বক হচ্ছে সাধারণত ডিফেন্স মেকানিজমের একদম প্রথম অংশটা, যেখানে ত্বক বিভিন্ন জিনিসকে ভেতরে ঢুকতে বাধা দেয়। একদম প্রাথমিক বাধাটা ত্বক থেকে আসে। তো এপিডার্মিসের মূল কাজ হচ্ছে প্রতিরক্ষায় সাহায্য করা, ভেতর অংশগুলোকে রক্ষা করতে সাহায্য করা। এরপরে আর কি কি থাকতে পারে? এরপরে এখানে আরেকটা জিনিস বলেছিলাম প্রথম দিকে, যে এপিডার্মিসে আমরা পত্ররন্ধ্র দেখতে পাই। পাতার ক্ষেত্রে পত্ররন্ধ্র দেখতে পাই, মূলের ক্ষেত্রে দেখি মূলরোম, উদ্ভিদ কাণ্ডের ক্ষেত্রে দেখি এগুলো, আর পাতার ক্ষেত্রে দেখব পত্ররন্ধ্র। পত্ররন্ধ্র জিনিসটা আমরা জানি যে অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইডের আদান প্রদানটা পত্ররন্ধ্রের মাধ্যমে হয়ে থাকে। আমরা যদি একটা পাতাকে কাটি তাহলে দেখব যে এরকম একটা অংশ, এই যে অংশটা দেখতে পাচ্ছি এই অংশটা হচ্ছে পত্ররন্ধ্র। এদিক দিয়ে অক্সিজেন বা কার্বন ডাই অক্সাইড সবই প্রবেশ করতে পারবে, বা এদিক দিয়ে অক্সিজেন বা কার্বন ডাই অক্সাইড দুইটাই বের হয়ে যেতে পারবে। অনেক সময় জলীয় বাষ্প আকারে পানিও কিন্তু বের হয়ে যেতে পারে। এখন এই যে পাতাটা দেখতে পাচ্ছি, এই পাতার যে পত্ররন্ধ্র, এই পত্ররন্ধ্র কয়েক ধরনের হতে পারে। কি কি ধরনের হতে পারে? আমরা প্রথমে পত্ররন্ধ্রের গঠনটা যদি দেখি, পত্ররন্ধ্রের মধ্যে আমরা দুই পাশে দুটো এরকম বৃক্কাকার দুইটা কোষ দেখতে পাই। এই দুটো কোষের মধ্যে নিউক্লিয়াস থাকে এবং থাকে হচ্ছে ক্লোরোপ্লাস্ট।
মাঝখানের অংশটা হচ্ছে মাঝখানে একটা ছিদ্র রয়েছে এবং এর ভেতরের দিকের যে তলটা, এই তলটা হচ্ছে পুরু, বাইরের দিকের তলটা হচ্ছে পাতলা। এখন যেটা হয়, এই যে পত্ররন্ধ্রটা দেখতে পাচ্ছি, এই দুটা কোষ হচ্ছে রক্ষী কোষ আর মাঝখানে হচ্ছে রন্ধ্র। এই দুটা রক্ষী কোষ যখন স্ফীত অবস্থায় থাকে তখন এই রন্ধ্রটা খুলে যায়, যখন এটা স্ফীত অবস্থায় থাকে না তখন এই রন্ধ্রটা এরকম বন্ধ হয়ে যায়, তখন এই দুটা কোষ চুপসে যায় এবং এই রন্ধ্রটা বন্ধ হয়ে যায়, তখন আর আদান প্রদানটা হয় না, গ্যাসীয় আদান প্রদানটা। এখন এটা কেন প্রয়োজন? এটা প্রয়োজন হচ্ছে, মনে করো পাতাটা দিনের বেলা গ্লুকোজ তৈরি করবে, তৈরি করার জন্য তার কি করতে হবে? কার্বন ডাইঅক্সাইড নিতে হবে, এই জন্য দিনের বেলা পত্ররন্ধ্রটা খোলা থাকে। কিন্তু রাতের বেলা দেখা যায় যে অধিকাংশ উদ্ভিদের ক্ষেত্রে রাতের বেলা পত্ররন্ধ্রটা বন্ধ থাকে। কিন্তু মরুজে যে সকল উদ্ভিদ রয়েছে সে সকল উদ্ভিদে কিন্তু রাতের বেলা পত্ররন্ধ্র আমরা খোলা দেখি। কেন? কারণ হচ্ছে দিনের বেলা যদি পত্ররন্ধ্রটা খোলা থাকে, মরু অঞ্চলে কি হয়? প্রচুর তাপ, প্রচুর গরম, সেক্ষেত্রে দেখা যাবে যে পানি বাষ্পাকারে এই পত্ররন্ধ্র দিয়ে প্রচুর পরিমাণে বের হয়ে যাচ্ছে। সেই বের হওয়াটা ঠেকাতে তারা মূলত উল্টা কাজ করে, তারা রাতের বেলা পত্ররন্ধ্রটাকে খোলা রাখে, দিনের বেলা তারা বন্ধ রাখে। এমনকি মজার ব্যাপার হচ্ছে, মরুজ উদ্ভিদের যে পত্ররন্ধ্রটা দেখা যায় যে পাতা যদি তুমি কাটো দেখবে যে এরকম অংশ, এইখানে হচ্ছে রক্ষী কোষ দুটো, এইখানে পত্ররন্ধ্র, কিন্তু এইখানে কয়েকটা কোষ রয়েছে, এরকম একটা অবস্থা থাকে। এই অবস্থাটা থাকার কারণ কি? এই জায়গাটায় একটা গর্তের মতো অঞ্চল থাকে। কেন? যাতে করে যখনই জলীয় বাষ্প এখানে এসে থাকবে তখন সরাসরি যাতে জলীয় বাষ্পটা প্রকৃতিতে চলে না যায়, কিছুক্ষণ যাতে এখানে অবস্থান করে। এমনও হতে পারে যে জলীয় বাষ্পটা এখানেই অবস্থান করছে, এটা পাতা থেকে একদম বের হয়ে যাচ্ছে না। এই কাজটা করার জন্যই মূলত এই পত্ররন্ধ্রগুলো একটু ভেতরের দিকে থাকে, কারণ মরু উদ্ভিদে পানির প্রচুর পরিমাণে প্রয়োজন যেরকম হয়, ঠিক একইভাবে পানি তাদের দেহ থেকে বেরও হয়ে যেতে থাকে। এটা তাদের মূলত অভিযোজনের বৈশিষ্ট্য হচ্ছে এটা। আচ্ছা, এখন দেখি, আমি যে এখানে পত্ররন্ধ্রের ছবিটা আঁকলাম, স্টোমাটার ছবিটা আঁকলাম এবং দুই পাশে দুইটা রক্ষী কোষ দিলাম, মাঝখানে পত্ররন্ধ্রটা দিলাম, এটাকে মূলত আমরা বলি হচ্ছে স্টোমাটা। এখন এটা কয়েক ধরনের হতে পারে। কয়েক ধরনের মধ্যে একটা হচ্ছে ডায়াসাইটিক। ডায়াসাইটিক কখন? এই দুটো রক্ষী কোষের চারপাশে যে কোষগুলো রয়েছে, কোষটা যদি থাকে হচ্ছে এইরকম ভাবে, এইটার সাথে যদি সমকোণে কোষটা থাকে তখন সেটাকে আমরা বলবো হচ্ছে ডায়াসাইটিক। যদি এই দুইটা কোষের সাথে সমান্তরালে কোষ দুইটা থাকতো, যদি এরকম হতো, যদি দুইটা কোষ পাশাপাশি এরকম থাকতো তখন সেটাকে আমরা বলতাম হচ্ছে প্যারাসাইটিক। আমরা যখন ছবি আঁকি পরীক্ষার খাতায় আমরা সাধারণত প্যারাসাইটিক টাইপের স্টোমাটার ছবি এঁকে থাকি। আরেকটা রয়েছে অ্যানিনোসাইটিক। অ্যানিনোসাইটিক হচ্ছে মূলত তিনটা কোষ থাকে চারপাশে, একটা কোষ ছোট, এই কোষটা ছোট, এই কোষ একটা বড়, এই কোষ একটা বড়, মোট হচ্ছে তিনটা কোষ। এটা হচ্ছে অ্যানিনোসাইটিক। আরেকটা কি আছে? আরেকটা আছে হচ্ছে টেট্রাসাইটিক। টেট্রা শব্দ থেকে বুঝছি এখানে চারটা কোষ থাকতে হবে। চারটা কোষ থাকবে হচ্ছে এভাবে, একটা দুটা তিনটা, এখান দিয়ে আরেকটা কোষ, মোট হচ্ছে চারটা কোষ। এটা হচ্ছে টেট্রাসাইটিক। আরেকটা রয়েছে অ্যাক্টিনোসাইটিক। অ্যাক্টিনোসাইটিকের বৈশিষ্ট্য হচ্ছে এটা চারপাশ দিয়ে অনেকগুলো কোষ আমরা দেখতে পাবো। স্টোমাটাটা দেখতে হবে এরকম। তো এটা হচ্ছে স্টোমাটা বিভিন্ন ধরনের হতে পারে, সেটার উদাহরণগুলো তোমাদের যেটা করতে হবে, নামগুলো ভালো করে মনে রাখতে হবে চিত্রটার সাথে। এমনও হতে পারে যে চিত্রটা দিয়ে তোমাদেরকে জিজ্ঞাসা করলো যে এটা কোন ধরনের স্টোমাটা বা কোন ধরনের পত্ররন্ধ্র। এখন পত্ররন্ধ্রের কাজ কি? আমরা মোটামুটি আগেই বলে ফেলেছি যে কার্বন ডাইঅক্সাইড এবং অক্সিজেনের আদান প্রদানটাকে সাহায্য করে, জলীয় বাষ্প বের করতে সাহায্য করে, যেটা হচ্ছে প্রস্বেদনের সময় কাজে লাগে। আচ্ছা, এখন আসি হচ্ছে
হাইডাথোড নামক একটা জিনিসে। হাইডাথোড কি? আমরা প্রচ্ছেদন সম্পর্কে জেনেছি, প্রচ্ছেদন সম্পর্কে জানি, যেটা হচ্ছে উদ্ভিদ দেহ থেকে পানিটাকে বাষ্প আকারে বের করে দেয় প্রয়োজন অনুযায়ী। যদি দেখা যায় যে তার দেহের তাপমাত্রা বেড়ে যাচ্ছে, তখন সে কিছু জলীয় বাষ্প বের করে দেয়, বা তার দেহে যদি পানির পরিমাণ অনেক বেড়ে যায় তখন সে কিছু জলীয় বাষ্প আকারে বের করে দিতে থাকে, স্টোমাটার মাধ্যমে বের করে থাকে। এটাকে আমরা বলি হচ্ছে প্রচ্ছেদন। আরেকটা জিনিস রয়েছে যেটাকে বলে হচ্ছে গাটেশন। গাটেশনে উদ্ভিদ দেহ থেকে পানি বের হয়ে যায়, কিন্তু সেটা জলীয় বাষ্প আকারে যায় না, সেটা যায় হচ্ছে লিকুইড আকারে, তরল পানি আকারে, এবং যেই অংশটা দিয়ে সেটা বের হয় সেটা হচ্ছে হাইডাথোড। হাইডাথোডের তাহলে বৈশিষ্ট্যটা কীরকম? হাইডাথোডেও একটা পত্ররন্ধ্র আমরা দেখতে পাবো। হাইডাথোডে দেখা যায় যে এটার আকৃতিটা এরকম লম্বাটে ধরনের হয়ে থাকে, মাথায় এখানে পত্ররন্ধ্রটা রয়েছে, এবং এখানে কিছু কোষ থাকে, যেই কোষগুলোকে আমরা বলি হচ্ছে এপিথেম, এবং এপিথেমের ঠিক পিছে লম্বা আকারের নলাকার কিছু কোষ থাকবে। এই কোষগুলো হচ্ছে ট্রাকিট কোষ। ট্রাকিট কোষ দিয়ে পানিটা যখন আসবে, এসে এখানে এপিথেম দিয়ে এসে এই জায়গাটাতে পানিটা জমা হবে, এবং এই পত্ররন্ধ্র দিয়ে সেটা বের হয়ে চলে যাবে এবং তরল পানি আকারে বের হবে। তরল পানি আকারে বের হওয়ার প্রক্রিয়াটাকে আমরা বলবো গাটেশন প্রক্রিয়া। এবং এটা কোথায় কোথায় আমরা দেখতে পাই? উদাহরণ হিসেবে আমরা ঘাসের মধ্যে অনেক সময় সকালবেলা দেখি পানি জমে থাকে, শিশির না ঠিক, পানি জমে থাকা। কচু পাতার মধ্যে আমরা দেখি, টমেটো গাছের পাতার কিনারার দিকে আমরা দেখি, এগুলো হচ্ছে হাইডাথোড থাকার কারণে হয়ে থাকে। তাহলে যদি প্রশ্ন আসে গাটেশন কোন উদ্ভিদে হয়, তাহলে যদি টমেটো থাকে, ঘাস বা কচু থাকে, আমরা তাহলে উত্তরগুলো এই অপশনগুলোতে দাগাবো। এরপরে আসি হচ্ছে হাইডাথোড আমরা জানলাম, আমরা এপিডার্মিস সম্পর্কে কিন্তু এখন জেনে গেলাম সবকিছু। এপিডার্মিসে এই কয়টা জিনিস থাকে। এখন আসে আমরা জানবো হচ্ছে গ্রাউন্ড মেরিস্টেম সম্পর্কে, গ্রাউন্ড মেরিস্টেম না, গ্রাউন্ড টিস্যুতন্ত্র সম্পর্কে। এপিডার্মাল টিস্যুতন্ত্র সম্পর্কে জেনে গেছি, এখন গ্রাউন্ড টিস্যুতন্ত্র। গ্রাউন্ড টিস্যুতন্ত্রতে কি কি আছে? এপিডার্মিসের ঠিক নিচে রয়েছে অধোত্বক। অধোত্বক থেকে শুরু করে একদম মজ্জা পর্যন্ত যা কিছু আছে তার মধ্যে থেকে শুধু ভাস্কুলার বান্ডেলটাকে আমরা বাদ দিব, তাহলে আমরা যা পাই এই পুরোটা অংশই হচ্ছে মূলত গ্রাউন্ড মেরিস্টেমের অংশ। অধোত্বক, বা আমরা এভাবে সংজ্ঞাটা বলতে পারি যে এপিডার্মিস এবং ভাস্কুলার টিস্যুতন্ত্রটা, এই দুটো টিস্যুতন্ত্র বাদ দিলে বাকি যা থাকে সব কিছু হচ্ছে গ্রাউন্ড টিস্যুতন্ত্রের অন্তর্ভুক্ত। এখন এই গ্রাউন্ড টিস্যুতন্ত্রতে মূলত কি কি থাকে? প্যারেনকাইমা কোষ থাকতে পারে, কোলেনকাইমা কোষ থাকতে পারে, সেখানে স্ক্লেরেনকাইমা কোষ থাকতে পারে। কেন? অধোত্বকটা অনেক সময় দেখা যায় যে স্ক্লেরেনকাইমা কোষ কিংবা কোলেনকাইমা কোষ দিয়ে তৈরি। কর্টেক্সটা হয় হচ্ছে প্যারেনকাইমা কোষ দ্বারা তৈরি। আবার যে এন্ডোডার্মিস, সেটাও প্যারেনকাইমা জাতীয় কোষ দ্বারা তৈরি হয়। কিন্তু মজ্জার ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে সেখানে কিছু স্ক্লেরেনকাইমা কোষও থাকে। আবার দেখা যায় যে ফ্লোয়েমের বাইরের দিকে, ফ্লোয়েমের মাথায় কিছু স্ক্লেরেনকাইমা কোষ গুচ্ছাকারে থাকে। তখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে 3 ধরনের কোষই আসলে পুরোটা গ্রাউন্ড টিস্যুতন্ত্রের মধ্যে আমরা দেখতে পাচ্ছি। এখন এটা যদি একটু ছবি এঁকে দেখায় তাহলে হয়তো সহজে বুঝে যাবে যে এটা যদি এপিডার্মিস হয়, এটা মনে করো স্টিলি, এটা মনে করো হচ্ছে ভাস্কুলার বান্ডেলগুলো। আমি যদি এপিডার্মিসটাকে বাদ দেই এবং এই ভাস্কুলার বান্ডেলগুলোকে বাদ দেই, তাহলে বাকি যা আছে এই নিচের অংশ থেকে এই একদম কেন্দ্র পর্যন্ত যা পাবো এই সবগুলোই হচ্ছে গ্রাউন্ড টিস্যুতন্ত্রের অন্তর্ভুক্ত। আশা করি এই জিনিসটা তোমরা বুঝতে পেরেছো। এখন গ্রাউন্ড টিস্যুতন্ত্র 2 ভাগে বিভক্ত। আচ্ছা, ছবিটা মুছে ফেললাম, ছবিটা আসলে দরকার আমাদের। সেটা হচ্ছে বহিঃস্থলীয় অংশ এবং অন্তঃস্থলীয় অংশ। বহিঃস্থলীয় অংশ বলতে আমরা কি বুঝি? এই যে ত্বকের নিচ থেকে একদম, যদি এইটা হয় হচ্ছে, এইটা যদি হয় পরিচক্র বা পেরিসাইকেল, এই পেরিসাইকেলের আগ পর্যন্ত হচ্ছে বহিঃস্থলীয় অঞ্চল, আর পেরিসাইকেল থেকে ভেতরে একদম কেন্দ্র পর্যন্ত হচ্ছে অন্তঃস্থলীয় অঞ্চল। এই অংশটাকে আমরা বলি হচ্ছে স্টিলি। মূলত এই স্টিলের বাহিরে এটা, স্টিলের ভেতরে এটা। এখন এই বহিঃস্থলীয় অঞ্চলে কি কি আছে আমরা যদি একটু দেখি। বহিঃস্থলীয় অঞ্চল বা এক্সট্রাস্টেলার রিজিয়ন যেটাকে আমরা বলি, এক্সট্রাস্টেলার রিজিয়নে আমরা কি কি পাই? একটা পাই হচ্ছে অধোত্বক। এই যে এপিডার্মিসটা পেলাম, এই এপিডার্মিসটার ঠিক
নিচে কিছু কিছু ক্ষেত্রে, অধিকাংশ ক্ষেত্রে ইনফ্যাক্ট আমরা কিছু কোষ দেখতে পাবো। এই কোষটাকে, কোষের যে স্তরটা, এই স্তরটাকে আমরা বলবো হচ্ছে অধোতক। এই অধোতকটা মূলে আমরা দেখব না, কাণ্ডে আমরা দেখতে পাই। মূলের ক্ষেত্রে অধোতকটা আমরা দেখতে পাই না। এই অধোতকে কি কি থাকে? কোলেনকাইমা অথবা স্ক্লেরেনকাইমা টিস্যু থাকে। স্ক্লেরেনকাইমা টিস্যু যদি থাকে তাহলে আমাদের বুঝতে হবে যে এই উদ্ভিদটার যে কাণ্ডটা সেটা ধরলে আমি শক্ত ফিল করব। আর কোলেনকাইমা যদি থাকে তাহলে বুঝবো যে হ্যাঁ শক্ত হবে, কিন্তু স্ক্লেরেনকাইমার মতো এতটা শক্ত আমার মনে হবে না। তো এটা হচ্ছে অধোতক। অধোতক একটা স্তর হতে পারে বা কয়েকটা 3-4টা স্তরের হতে পারে, তবে অনেক বেশি বড় অধোতক আসলে হয় না। এরপরে থাকে হচ্ছে, এই অংশটায় থাকে হচ্ছে কর্টেক্স। কর্টেক্সে কি থাকে? মূলত হচ্ছে প্যারেনকাইমা কোষ থাকে। প্যারেনকাইমা কোষ থাকার সাথে সাথে কর্টেক্সের কোষগুলো গোলাকার হয়, বড় আকৃতির হয় এবং পাশাপাশি থাকে, ঘন থাকে, আন্তঃকোষীয় ফাঁকা স্থানও আমরা দেখতে পাই। কর্টেক্সের মূল কাজ কি? কর্টেক্সের মূল কাজ হচ্ছে এটাকে যান্ত্রিক দৃঢ়তা প্রদান করা, পানি, খাদ্য সঞ্চয় করা। এরা পরিবহনে কোনো কাজ করে না, তারা জাস্ট সঞ্চয়ে সাহায্য করে থাকে। আর অধোতক যেটা আমরা দেখেছিলাম, অধোতকের মূল কাজ আমরা হিসেবে এটা বলতে পারি যে এপিডার্মিসের পরে এইটা হচ্ছে আরেকটা প্রতিরক্ষা স্তর হিসেবে কাজ করছে, যাতে করে কোনো একটা আঘাত আসলে এই এপিডার্মিস আর অধোতক আঘাতটাকে সহ্য করে নিতে পারে, ভেতর পর্যন্ত যাতে আঘাতটা আসতে না পারে, বিশেষত যাতে ভাস্কুলার বান্ডেল পর্যন্ত আঘাতটা আসতে না পারে। তো এটা হচ্ছে কর্টেক্স, যেটা মূলত দৃঢ়তা প্রদান করতে পারে। এবং এই কর্টেক্সটা অনেক সময় কিছু কিছু জায়গায় দেখা যায় যে বিস্তৃত হয়, আবার কিছু কিছু জায়গায় দেখা যায় কর্টেক্সের অংশটা ছোট হয়ে থাকে। আচ্ছা, এটা গেল। এখন কর্টেক্সের পরে কি? কর্টেক্সের পরে আরেকটা ত্বক রয়েছে, সেই ত্বকের নাম হচ্ছে অন্তত্বক। অন্তত্বকে কি আছে? অন্তত্বকে আছে হচ্ছে প্যারেনকাইমা জাতীয় কোষ, পাশাপাশি এভাবে অবস্থান করবে। শুধু যে অবস্থান করবে তাই না, এই অন্তত্বকের মধ্যে আমরা একটা জিনিস দেখতে পাই, সেটা হচ্ছে এই যে দুটা কোষ পাশাপাশি দেখতে পাচ্ছ, তাদের এই মাঝখানে কিছু রাসায়নিক পদার্থ জমা হয়ে হয়ে এই জায়গাটা একটা শক্ত জায়গায় পরিণত হয়, একটা বদ্ধ জায়গায় পরিণত হয়। এখানে মূলত শ্বেতসার জমে, মূলত স্টার্চ জমে এখানে একটা ফিতার মতো অংশ তৈরি করে। এই ফিতাটাকে আমরা বলি হচ্ছে ক্যাসপেরিয়ান স্ট্রিপ বা ক্যাসপেরিয়ান ফিতা। এই ফিতাটা আবিষ্কার করেছেন ক্যাসপেরি নামক একজন বিজ্ঞানী। উনি আবিষ্কার করলেন যে অন্তত্বকের মধ্যে দুইটা কোষের মাঝখানে স্টার্চগুলো জমা হয়ে হয়ে এই রাস্তাটাকে, এই কোষগুলোকে আবদ্ধ করে ফেলে, বদ্ধ করে ফেলে। কেন করে? কারণ হচ্ছে, মনে করো কোনো একটা জায়গায় অনেক পানি রয়েছে, সেখানে উদ্ভিদটা তখন কি করবে? অনেক পানি তার ভাস্কুলার বান্ডেলে চলে যাবে। বেশি পানি আসলে কোনো কিছু উদ্ভিদের জন্য খুব একটা ভালো না। আমরা যখন গাছে পানি দিই, আমরা কিন্তু খুব বেশি পানি দিই না, আমরা পরিমিত পরিমাণে পানি দিই। তো এই ক্যাসপেরিয়ান ফিতাটা থাকার ফলে যেটা হয়, অতিরিক্ত পানির একটা যে ফ্লো আসার ব্যাপার, সেই জিনিসটা সে বাধা দেয়, বেশি পানি এখানে আসলে ঢুকতে পারে না। এবং ক্যাসপেরিয়ান ফিতার দেখা যায় যে, মনে করো এটা যদি কয়েকটা কোষ হয়, এই কোষের মধ্যে সব জায়গায় ফিতাটা আছে কিন্তু এখানে একটা ফিতা নাই, এরকম যখন হবে তখন পানিটা এই পথটা দিয়ে প্রবেশ করবে। এই জিনিসটাকে আমরা বলবো হচ্ছে একটা প্যাসেজ। এই প্যাসেজটা দিয়ে নির্দিষ্ট পরিমাণে বা অল্প পরিমাণে পানি ধীরে ধীরে পরিমিত পরিমাণে সেটা ঢুকতে পারবে, হঠাৎ করে অনেক পানি সেখানে ঢুকবে না। এটা হচ্ছে গাছ যাতে সুরক্ষিত থাকে, সেজন্য গাছ তার অন্তত্বকের মধ্যে এরকম একটা ক্যাসপেরিয়ান স্ট্রিপ তৈরি করে রাখে। এবং এখানের এই কোষগুলোর আকার বলা হয় হচ্ছে পিপা আকৃতির এবং ঘন সন্নিবেশিত। লিগনিন থাকে, সুবেরিন জমা হয়ে এই জিনিসটা হয়। লিগনিন এবং সুবেরিন জমা হয়ে হয়ে ক্যাসপেরিয়ান ফিতাটা আসলে তৈরি হয়। এই জিনিসটা হচ্ছে মূলত একটা বাঁধের মতন কাজ করে বা ড্যামের মতন কাজ করে। আচ্ছা, এখন আমরা ক্যাসপেরিয়ান ফিতা সম্পর্কে জানলাম, অন্তত্বক সম্পর্কে জানলাম। এখন আমরা জেনে গেলাম হচ্ছে বহিঃস্থলীয় অঞ্চল সম্পর্কে। এখন আমরা জানবো অন্তঃস্থলীয় অঞ্চল। অন্তঃস্থলীয় অঞ্চল যদি আমরা আঁকি, তাহলে প্রথমে আমরা একটা বৃত্ত যদি এঁকে ফেলি, এখানে দেখো বাইরে দিয়ে হচ্ছে
অন্ততক এবং বাইরে যদি অন্ততক হয়, অন্ততকের ঠিক ভেতরেই আমরা আরেকটা অংশ দেখতে পাবো, যেই অংশটাকে আমরা বলবো হচ্ছে পরিচক্র বা পেরিসাইকেল। পেরিসাইকেল বা পরিচক্র জিনিসটা কি? এটা হচ্ছে এক ধরনের বিশেষ টিস্যু। এই পেরিসাইকেলটা থেকে পরবর্তীতে দেখা যায় যে সেকেন্ডারি ভাজক টিস্যুগুলার উৎপত্তি হয়, এবং এটা এক স্তর হতে পারে, কয়েকটা স্তর বিশিষ্ট হতে পারে। এটা ডিপেন্ড করে কী ধরনের গাছের প্রজাতির উপর ভিত্তি করে এই পেরিসাইকেলটা আমরা দেখে থাকি। কিন্তু কিছু কিছু দেখা যায় যে জলজ যে সকল উদ্ভিদ, সে সকল উদ্ভিদের মধ্যে যে মূল বা কাণ্ড রয়েছে, সেক্ষেত্রে দেখা যায় অনেক সময় আমরা এই পেরিসাইকেলটা দেখতে পাই না। আচ্ছা, আর মূলে যে পেরিসাইকেলটা থাকে সেটা সাধারণত এক স্তর বিশিষ্ট হয়ে থাকে। প্যারেনকাইমা টিস্যু দ্বারাই মূলত এটা তৈরি হয়, তবে অনেক সময় স্ক্লেরেনকাইমা টিস্যু থাকে। সেই স্ক্লেরেনকাইমা টিস্যুটা আসলে কোথায় থাকে? এই স্ক্লেরেনকাইমা টিস্যুটা মূলত দেখা যায় যে পেরিসাইকেলটার পরেই ভাস্কুলার বান্ডলগুলো আমরা দেখতে পাই। মনে করো এখানে হয়তো ফ্লোয়েম রয়েছে, এখানে পেরিসাইকেল থেকে কিছু স্ক্লেরেনকাইমা টিস্যু রয়েছে, সেই টিস্যুগুলো এখানে বসে যায়, একদম ফ্লোয়েমের সাথে সংলগ্ন অবস্থায় থাকে। তখন এটাকে আমরা বলি হচ্ছে হার্ড টুপি। এই হার্ড টুপিটা এই পেরিসাইকেলেরই একটা কোষ, কয়েকটা টিস্যু, যদি স্ক্লেরেনকাইমা টাইপের কোষগুলো থাকে, ওই কোষগুলো মিলিয়ে হচ্ছে হার্ড টুপিটা তৈরি করে, যেটা পেরিসাইকেলের মধ্য থেকে অনেক সময় মূলত এসে থাকে। হার্ড টুপি বা এটাকে হার্ড বাস্ট বলে, বাংলায় বলা হচ্ছে গুচ্ছ টুপি। মূলত হার্ড টুপি না, ঠিক হার্ড বাস্ট এবং গুচ্ছ টুপি। আচ্ছা, তাহলে গুচ্ছ টুপি জিনিসটা কি, বা গুচ্ছ টুপি কার মাথায় থাকে? ফ্লোয়েম টিস্যুর মাথায় গুচ্ছ টুপি থাকে। এই প্রশ্নটা এসে থাকে যে গুচ্ছ টুপিটা কোথায় থাকে। এটা ফ্লোয়েম টিস্যুর মাথায় আমরা দেখতে পাই, এবং এটা পেরিসাইকেলের অংশ। আচ্ছা, এখন এই পেরিসাইকেল মূলত কি কাজ করতে পারে? পেরিসাইকেল শাখা মূল যেটা তৈরি হয় প্রধান মূলের চারপাশ থেকে, সেই মূলটা তৈরি করতে সাহায্য করে। তার মানে এই পেরিসাইকেলের কারণে কোষ বিভাজনের মাধ্যমে এই দিক দিয়ে মূল তৈরি হবে। যদি এটা হয় একটা মূল, মূলের সাইড দিয়ে যে শাখা মূলটা বের হবে, এই শাখা মূলটা এখান থেকে বিভাজনের ফলে যেই কোষগুলো তৈরি হচ্ছে, সেই কোষগুলো বড় হয়ে লম্বা হয়ে হয়ে একটা শাখা মূল তৈরি করতে সাহায্য করবে। তো এটা গেল পেরিসাইকেল বা পরিচক্র। এখন আসি হচ্ছে মজ্জা বা মেডুলা। মজ্জা বা মেডুলা হচ্ছে একদম মাঝখানে থাকবে, মাঝখানে প্যারেনকাইমা কোষগুলো থাকবে, একদম গুচ্ছ আকারে থাকবে, মাস ভাজক টিস্যু টাইপের হবে এগুলো, একদম একসাথে গুচ্ছাকারে থাকবে। এটা হচ্ছে মজ্জা। মজ্জা থেকে এই পেরিসাইকেল পর্যন্ত যদি মজ্জার কোষগুলো এরকম লম্বা হয়ে একটা স্ট্রিপের মতো অংশ তৈরি করে, তখন এটাকে আমরা বলবো মজ্জা রশ্মি। এই অংশ তিনটাই হচ্ছে অন্তঃস্টিলীয় অঞ্চলের ভেতরে থাকে। এখন গ্রাউন্ড টিস্যু যেটা আমরা জানলাম, এটা মূলের এবং কাণ্ডের ক্ষেত্রে গ্রাউন্ড টিস্যুটা কীরকম সেটা আমরা জেনে গেলাম। এখনই মজ্জা কোষের মূল কাজটা কি? মজ্জা কোষের মূল কাজ আমরা বলতে পারি হচ্ছে দৃঢ়তা প্রদান করা, খাদ্য সঞ্চয় করা। কিছু কিছু গাছে তুমি যদি কাটো দেখবে মাঝখানে কিছু নেই, মাঝখানটা ফাঁপা হয়ে গেছে, বা দেখা যায় বোঝা যায় যে এখান থেকে কয়েকটা কোষ নষ্ট হয়ে গেছে। এটা কিভাবে হয়? হচ্ছে মূলত এখানে শুধু প্যারেনকাইমা যদি না থাকে, যদি মাঝখানে স্ক্লেরেনকাইমা থাকে, তখন এই কোষগুলো নষ্ট হয়ে যাবে এবং জায়গাটা ফাঁপা হয়ে যাবে। এই জায়গাটার মধ্যে তখন আমি আর কিছু দেখব না, তখনই এই একটা ফাঁপা মজ্জার তৈরি হয়, বা এখানে ছিদ্র ছিদ্র দেখা যায় বিভিন্ন গাছের ক্ষেত্রে, গাছ কাটলে দেখা যায় অনেক সময়। তো সেটা হয় যখন স্ক্লেরেনকাইমা কোষ মজ্জার মধ্যে আমরা দেখতে পাই। আচ্ছা, এখন এটা আমরা জানলাম মূলত কাণ্ড এবং মূলের ক্ষেত্রে গ্রাউন্ড টিস্যুতে কি কি আছে। পাতার গ্রাউন্ড টিস্যুটা কিরকম সেটা যদি আমরা একটু জানি। পাতার গ্রাউন্ড টিস্যু হচ্ছে মূলত মেসোফিল। পাতার গ্রাউন্ড টিস্যুকে আমরা বলবো মেসোফিল। এখন যদি বিষম পৃষ্ঠ পাতা হয়, তাহলে আমরা উপর দিকে দেখব হচ্ছে প্যালিসেড প্যারেনকাইমা, এরকম লম্বাটে ধরনের প্যারেনকাইমা কোষ, আর নিচের দিকে দেখব হচ্ছে স্পঞ্জি প্যারেনকাইমা, যেগুলোর মাঝখানে আবার বায়ু কুঠুরি থাকবে।
এটা হচ্ছে বিষম পৃষ্ঠ পাতার ক্ষেত্রে। কিন্তু পাতাটা যদি বিষম পৃষ্ঠ না হয় তাহলে কিন্তু এরকম দুই টাইপের প্যারেনকাইমা কোষ আমরা আর দেখি না, তখন আমরা পুরোটা জুড়ে একই ধরনের প্যারেনকাইমা কোষ দেখতে পাই এবং সবটুকুকে আমরা বলি হচ্ছে মেসোফিল। পাতার গ্রাউন্ড টিস্যুকে আমরা বলি হচ্ছে মেসোফিল। আচ্ছা, এখন আর কি আছে, আমরা এপিডার্মাল টিস্যুতন্ত্র জানলাম, গ্রাউন্ড টিস্যুতন্ত্র জানলাম, এখন বাকি রয়েছে ভাস্কুলার টিস্যুতন্ত্র। ভাস্কুলার টিস্যুতন্ত্র হচ্ছে যে সকল কোষগুলো মিলে মূলত বা যে সকল টিস্যুগুলো মিলে হচ্ছে খাদ্য পরিবহন বা খাদ্যের কাঁচামাল পরিবহনে সাহায্য করবে। যদি পানি পরিবহন করে তখন সেটা হচ্ছে জাইলেম টিস্যু, এবং যেটা খাবার পরিবহন করে সেটাকে আমরা বলি ফ্লোয়েম টিস্যু। এই যে জাইলেম টিস্যু এবং ফ্লোয়েম টিস্যু রয়েছে, এই জাইলেম টিস্যু এবং ফ্লোয়েম টিস্যুটা মূলত বিভিন্নভাবে অ্যারেঞ্জড হয়ে এই অন্তঃস্থলির মধ্যে থাকে। অন্তঃত্বক, তারপরে পরিচক্র, তারপরে আমরা ভাস্কুলার বান্ডেল দেখতে পাই। বান্ডেল কেন বলি? ফ্লোয়েম এবং যে জাইলেম দুইটা একসাথে মিলে একটা বান্ডেল গঠন করে, এটাকে আমরা এই কারণে ভাস্কুলার বান্ডেল বলে থাকি। এখন আমরা যদি একটু দেখি যে জাইলেম টিস্যুগুলো কি কি ধরনের হতে পারে। জাইলেমের ক্ষেত্রে যদি এমন হয় যে জাইলেমের আকারটা বড়, জাইলেম ভেসেলের আকারটা বড়, আবার যদি এমন হয় জাইলেম ভেসেলের আকারটা ছোট, দুইটা নাম। বড়টা হচ্ছে মেটাজাইলেম, ছোটটা হচ্ছে প্রোটোজাইলেম। এটা মনে রাখি আমি খুব সহজ করি, মেটাজাইলেম মানে মোটা জাইলেম এবং প্রোটো মানে হচ্ছে ছোট জাইলেম। এভাবে করে মনে রাখাটা সহজ। আচ্ছা, এখন মেটাজাইলেম এবং প্রোটোজাইলেমের কাজ মানে কেন আমাদের জানা প্রয়োজন। কিছু কিছু উদ্ভিদের যখন তুমি প্রস্থচ্ছেদ করবে, মাইক্রোস্কোপের নিচে দেখবে যে ভেতরের দিকে মেটাজাইলেম স্টিলের এই বাইরের দিকের অংশে ছোট্ট করে প্রোটোজাইলেমগুলো তৈরি হচ্ছে, আবার কিছু অংশে দেখবে মানে কিছু উদ্ভিদে দেখবে ভেতরের দিকে ছোট, বাইরের দিকে বড়। এখন এই দুইটা কি দুই ধরনের অ্যারেঞ্জমেন্ট না? কেন্দ্রের দিকে যদি মেটাজাইলেম থাকে এবং বাইরের দিকে ছোটগুলো আসে, প্রোটোজাইলেমগুলো আসতে থাকে, তখন এটাকে আমরা বলি হচ্ছে এক্সার্ক ধরনের, জাইলেমটা এক্সার্ক ধরনের। আর যদি বাহিরে মেটাজাইলেম থাকে, ভেতরের দিকে প্রোটোজাইলেম থাকে, তখন সেটাকে আমরা বলি হচ্ছে এন্ডার্ক ধরনের জাইলেম। জাইলেম টিস্যুতন্ত্রটা এখানে এন্ডার্ক ধরনের, মানে ভেতরের দিকে সে বাড়ছে, আর এক্সার্ক হচ্ছে সে বাইরের দিকে বাড়ছে, সে অন্তঃত্বকের দিকে বাড়ছে আস্তে আস্তে। আচ্ছা, এটা আমরা জানলাম। আরেকটা জানলাম হচ্ছে পাতার যে প্রোটোজাইলেম এবং মেটাজাইলেম উভয়ই দুই দিকে বিন্যস্ত হয়, মানে কিছু কিছু দেখা যায় ভেতরের দিকে বিন্যস্ত হচ্ছে, কিছু কিছু দেখা যায় বাইরের দিকে বিন্যস্ত হচ্ছে। তো এ কারণে এটাকে আমরা বলি হচ্ছে মেজার্ক। মোট তিনটা শব্দ, একটা হচ্ছে এক্সার্ক, একটা হচ্ছে এন্ডার্ক, একটা হচ্ছে মেজার্ক। আচ্ছা, এখন আমরা তো জাইলেম সম্পর্কে জানলাম। এখন জাইলেম আর ফ্লোয়েম কি কিভাবে থাকতে পারে একসাথে। ভাস্কুলার বান্ডেলগুলো কি কিভাবে থাকতে পারে। ভাস্কুলার বান্ডেলের নামগুলোর মধ্যে রয়েছে সংযুক্ত, সমপার্শ্বীয়, দ্বিপার্শ্বীয়, রয়েছে হচ্ছে অরিয় এবং কেন্দ্রিক। প্রথমে আসি কেন্দ্রিক। কেন্দ্রিক হচ্ছে একদম সিম্পল ধরনের, একটা হচ্ছে হ্যাড্রোসেন্ট্রিক, আরটা হচ্ছে লেপ্টোসেন্ট্রিক। এক্ষেত্রে দেখা যায় যে ভাস্কুলার বান্ডেলটা গোলাকার, প্রস্থচ্ছেদের মধ্যে গোলাকার, বাহিরের দিকে যদি জাইলেম থাকে এবং ভেতরের দিকে যদি ফ্লোয়েম থাকে, এটা হচ্ছে ফ্লোয়েম, তাহলে সেটাকে আমরা বলি হচ্ছে লেপ্টোসেন্ট্রিক। ফ্লোয়েম কেন্দ্রে, তখন বলবো লেপ্টোসেন্ট্রিক। এবং এখানে এই কোষগুলো বিভাজিত হওয়ার কোনো চান্স নেই, এখানে কোনো ক্যাম্বিয়াম থাকবে না। ক্যাম্বিয়াম থাকে হচ্ছে ফ্লোয়েম এবং জাইলেমের মাঝামাঝি জায়গায়, যেখান থেকে পরবর্তীতে বিভাজিত হয়ে নতুন করে জাইলেম এবং ফ্লোয়েমটা
তৈরি হতে পারবে। যদি এমন হয় যে কেন্দ্রে আছে হচ্ছে জাইলেম, বাইরের দিকে আছে হচ্ছে ফ্লোয়েম, তাহলে সেটাকে আমরা বলবো হাইড্রোসেন্ট্রিক। তার মানে হাইড্রো শব্দটা দিয়ে আমরা কি বুঝি? আমরা পানির সাথে একটা মিল পাই, হাইড্রোর সাথে হাইড্রোকে যদি আমরা মিলাই তাহলে পানির সাথে একটা মিল পাই, এবং পানি পরিবহন করে কে? জাইলেম। তার মানে হাইড্রোসেন্ট্রিক বলতে জাইলেমটা মাঝখানে রয়েছে। আমি এভাবে মনে রাখি, তোমরা চাইলে এভাবে মনে রাখতে পারো। আচ্ছা, এটা গেল হচ্ছে কেন্দ্রিক। এখন আসি অরিও। অরিও বলতে কি বোঝায়? অরিও বলতে বোঝায় হচ্ছে, মনে করো এটা হচ্ছে অন্তঃস্থলীয় অঞ্চল, এইখানে আছে হচ্ছে জাইলেম, এখানে আছে ফ্লোয়েম, এখানে আছে জাইলেম, এখানে আছে ফ্লোয়েম, এটা একটা জাইলেম, এটা ফ্লোয়েম, এটা জাইলেম, এখানে ফ্লোয়েম। এখন দেখো, আমি যদি কেন্দ্র থেকে বাইরে পর্যন্ত একটা দাগ টানি, এটা যদি একটা ব্যাসার্ধ হিসেবে চিন্তা করি, তাহলে এই ব্যাসার্ধের উপরে শুধু কি পাচ্ছি? ফ্লোয়েম না? এই ব্যাসার্ধের উপরে কি পাচ্ছি? শুধু জাইলেম। এই ব্যাসার্ধের উপরে শুধু ফ্লোয়েম, শুধু জাইলেম। তার মানে কেন্দ্র থেকে একদম পরিধি পর্যন্ত যেই ব্যাসার্ধ, সেই ব্যাসার্ধের উপর শুধু যদি ফ্লোয়েম কিংবা শুধু জাইলেম আমরা পাই, তাহলে সেটাকে আমরা বলবো অরিও ধরনের ভাস্কুলার বান্ডেল। মানে একটা ব্যাসার্ধের উপর এক ধরনের ভাস্কুলার টিস্যু থাকবে, দুই ধরনের থাকবে না। এখন অরিও সম্পর্কে যেহেতু জেনে গেলাম, তার মানে সংযুক্তটা বলতে আসলে কি বোঝায়? সংযুক্ত বলতে বোঝায় যখন আমি দেখব যে একটা ব্যাসার্ধের উপর জাইলেম রয়েছে এবং ফ্লোয়েম রয়েছে, জাইলেম দেখছি, ফ্লোয়েম দেখছি, জাইলেম দেখছি, ফ্লোয়েম দেখছি একই ব্যাসার্ধের উপরে, তখন সেটাকে আমরা বলবো হচ্ছে সংযুক্ত। মানে দুইটা একসাথে মিলিত হয়ে আছে, এই জন্য এটাকে আমরা বলি হচ্ছে সংযুক্ত, যেটাকে আমরা বলি ইংলিশে হচ্ছে কনজয়েন্ট। এরপরে আসি সমপার্শ্বীয় বলতে কি বোঝায়? সমপার্শ্বীয় বলতে বোঝায় হচ্ছে একটা জাইলেমের অংশ, একটা হচ্ছে ফ্লোয়েমের অংশ। জাইলেমের অংশটা এবং ফ্লোয়েমের অংশটা একটা ব্যাসার্ধের উপরেই থাকবে, এবং যদি তাদের মাঝখানে কোনো ক্যাম্বিয়াম না থাকে, তখন সেটাকে আমরা বলবো বদ্ধ সমপার্শ্বীয়। যদি একগুচ্ছ জাইলেম এবং একগুচ্ছ ফ্লোয়েম পাশাপাশি থাকে এবং তাদের মাঝখানে ক্যাম্বিয়াম থাকে, তাহলে সেটাকে বলবো মুক্ত সমপার্শ্বীয়। তার মানে এখানে শর্ত হচ্ছে একগুচ্ছ জাইলেম, একগুচ্ছ ফ্লোয়েম থাকবে। আচ্ছা, এখন সমদ্বিপার্শ্বীয় বলতে কি বোঝায়? সমদ্বিপার্শ্বীয় বলতে বোঝায় হচ্ছে যখন একগুচ্ছ জাইলেম থাকবে এবং তার দুই পাশে একগুচ্ছ একগুচ্ছ করে দুই গুচ্ছ ফ্লোয়েম থাকবে, তখন সেটাকে আমরা বলবো সমদ্বিপার্শ্বীয়। এবং মনে রাখতে হবে, সমদ্বিপার্শ্বীয়র ক্ষেত্রে আমরা ক্যাম্বিয়াম অবশ্যই দেখতে পাবো, ক্যাম্বিয়ামটা দুই পাশে দেখতে পাবো। তার এ কারণে সমদ্বিপার্শ্বীয় হচ্ছে সবসময় মুক্ত ধরনের। সমদ্বিপার্শ্বীয়টা দেখতে হয় হচ্ছে এরকম, দুই পাশে ফ্লোয়েম গুচ্ছ থাকে, মাঝখানে জাইলেম গুচ্ছ থাকে। তো এগুলো ছিল হচ্ছে মূলত ভাস্কুলার বান্ডেলগুলো কিভাবে সজ্জিত থাকে, বান্ডেলটা ভিতরে কিভাবে কতটুকু জাইলেম থাকে বা কতটুকু ফ্লোয়েম থাকে, সেই জিনিসটা নিয়ে আলোচনা। এখন আসি, আচ্ছা, সমদ্বিপার্শ্বীয় উদাহরণ হিসেবে আমরা মনে রাখবো হচ্ছে লাউ কুমড়া। লাউ কুমড়াতেই আমরা মূলত লাউ বা কুমড়া জাতীয় যে সকল উদ্ভিদ আছে সেগুলোতেই আমরা সমদ্বিপার্শ্বীয়টা দেখি। সমদ্বিপার্শ্বীয়টা একটু কম দেখা যায়, তবে মুক্ত সমপার্শ্বীয়টা অনেক উদ্ভিদের মধ্যেই আমরা দেখে থাকি। এরপরে আসি হচ্ছে একবীজপত্রী উদ্ভিদের মূলের গঠন। একবীজপত্রী উদ্ভিদের মূলের ছবি যদি তোমাদেরকে দেখাই, আচ্ছা তোমাদের একটু পরে ছবিটা দেখাচ্ছি। একবীজপত্রী উদ্ভিদের মূলতে যদি আমি আঁকি, এমনিতে মূল যেহেতু, সেখানে একটা মূল রোম আমি পাবো, এটা হচ্ছে এপিব্লেমা। এবং যেহেতু মূল, সেক্ষেত্রে কি আমি অধোতক পাবো বা হাইপোডার্মিস পাবো? অবশ্যই পাবো না, এখানে কোনো হাইপোডার্মিস নেই, এখানে রয়েছে কর্টেক্স। কর্টেক্সটা পাবো। কর্টেক্সের পরে পাবো হচ্ছে অন্তত্বক। অন্তত্বক যেটা, সেই অন্তত্বকটার মধ্যে আমরা ক্যাসপেরিয়ান স্ট্রিপ পাবো। একবীজপত্রী উদ্ভিদের মূলের প্রস্থচ্ছেদে যে অন্তত্বকটা আমরা দেখি, সেখানে আমরা ক্যাসপেরিয়ান স্ট্রিপটা
দেখতে পাই। এই যে ক্যাসপিয়ান স্ট্রিপটা দেখতে পাচ্ছি, তারপরে কি থাকবে? তারপরে থাকবে হচ্ছে পরিচক্র বা পেরিসাইকেল। পরিচক্রের অংশটা এতটুকু অংশ জুড়ে থাকবে। পরিচক্রর পরে আমরা যেটা পাবো সেটা হচ্ছে যে কেন্দ্রের দিকে মেটাজাইলেম এবং পরিধির দিকে প্রোটোজাইলেম। কেন্দ্রের দিকে মেটা, পরিধির দিকে প্রোটো। এখানে মূলত আরও কয়েকটা জাইলেম আমরা দেখব, কারণ এখানে ভাস্কুলার বান্ডেলটা সাধারণত হয় হচ্ছে 6-এর বেশি। এখানে আমি 5টা এঁকেছি, এখানে 6টা বা 7টা বা 8টা থাকতে পারে। এটা হচ্ছে একবীজপত্রী মূলের বৈশিষ্ট্য। এখানকার যে ভাস্কুলার বান্ডেল থাকবে সেটার সংখ্যা হবে হচ্ছে 6-এর বেশি। আর যদি এটা দ্বিবীজপত্রী উদ্ভিদ হতো, দ্বিবীজপত্রী উদ্ভিদ যদি হয় তাহলে সেটা এখানে হবে হচ্ছে 4টির মতন হবে। আচ্ছা, এখন দেখি, এটা তো দেখলাম হচ্ছে জাইলেমটা। এখন ফ্লোয়েমটা কোথায়? ফ্লোয়েম থাকবে হচ্ছে এখানে, এই জায়গাটায় হচ্ছে ফ্লোয়েম। তার মানে কি? এটা অবশ্যই অরিও ধরনের। এই চিত্র থেকে আমরা বুঝতে পারছি যে একটা একবীজপত্রী মূল যদি হয়, একবীজপত্রী মূলে কি আছে? মূল রোম আছে, এপিব্লেমা রয়েছে, অধোতক নেই, কর্টেক্স রয়েছে, অন্তত্বক রয়েছে যেখানে ক্যাসপিয়ান স্ট্রিপ দেখতে পাচ্ছি, পরিচক্র রয়েছে, এরপরে রয়েছে হচ্ছে অরিওভাস্কুলার বান্ডেল, এবং এটা এক্সার্ক জাতীয়। এক্সার্ক জাতীয়র সাথে সাথে এটা আমরা বলবো ভাস্কুলার বান্ডেলের সংখ্যা 6-এর বেশি। এরপরে আমরা আর কি কি বৈশিষ্ট্য বলতে পারি? এখানে আমরা বৈশিষ্ট্যের মধ্যে আরেকটা বলতে পারি যে কর্টেক্সের স্তরটা বেশ বড় একটা স্তর হবে, এবং মাঝখানে যে মজ্জাটা থাকবে, মজ্জাটাও অনেক বড় একটা স্তর জুড়ে থাকবে। মজ্জাটা অনেক বেশি ছোট হবে না। দ্বিবীজপত্রীর তুলনায় একবীজপত্রীর মূলে যে মজ্জাটা থাকে সেটা বেশি পরিমাণে থাকে, তার মানে এই অংশটা একটু বড় হবে। আচ্ছা, তো এটা গেল হচ্ছে একবীজপত্রী উদ্ভিদের মূল। আচ্ছা, একবীজপত্রী উদ্ভিদের মূল আমরা যেহেতু দেখলাম, একবীজপত্রী উদ্ভিদের মূল কেন আমরা জানবো, কেন প্রয়োজনটা কি? প্রয়োজন হচ্ছে যে তোমাকে মনে করো একটা মূল দিল, যে কোনো গাছে একটা মূল এনে দিল, তুমি জানো না গাছটা কি, গাছটা জানার প্রয়োজন না। তুমি যদি শুধু এইটুকু বুঝতে পারো এটা একবীজপত্রী না দ্বিবীজপত্রী, তাহলে গাছের অন্যান্য বৈশিষ্ট্য কিন্তু তুমি ধারণা করে বলতে পারবে। এখন সেটা একবীজপত্রী না দ্বিবীজপত্রী কিভাবে বুঝবো? একটা প্রস্থচ্ছেদ করে আমি যদি এটাকে রঞ্জক পদার্থে রঙিন করার পরে মাইক্রোস্কোপের নিচে দেই, তখন আমি এই অংশগুলোকে স্টাডি করলে বুঝতে পারবো এটা একবীজপত্রী নাকি দ্বিবীজপত্রী। এখন আসি হচ্ছে একবীজপত্রী উদ্ভিদের কাণ্ড। একবীজপত্রী উদ্ভিদের কাণ্ডের প্রস্থচ্ছেদ। কাণ্ডের প্রস্থচ্ছেদটা দেখতে হয় অনেকটা এরকম। এটা যদি প্রস্থচ্ছেদ হয় কাণ্ডের, মনে করো এটা হচ্ছে এপিডার্মিস, এপিডার্মিসের পরে আমরা কি দেখব? এপিডার্মিসের মধ্যে আমরা কিন্তু কিউটিকল দেখতে পাবো। এটা পাতার ক্ষেত্রে কিন্তু আমরা কিউটিকল দেখতে পাই। আবার মনে করো কিছু গাছ রয়েছে, যে সকল গাছ একটু নরম ধরনের, সেক্ষেত্রে কিন্তু আমরা কিউটিকল অধিকাংশ ক্ষেত্রেই দেখতে পাই। তার মানে আমরা যখন একটু লেবেলিং করব, বাহিরে বলবো যে এটা হচ্ছে কিউটিকল। কিউটিকলের পরে রয়েছে বহিতক, তারপর রয়েছে অধোতক। অধোতকের পরে থেকে পুরোটা কর্টেক্স জুড়ে যেই ভাস্কুলার বান্ডেলগুলো রয়েছে সেগুলো বিক্ষিপ্ত অবস্থায় থাকবে। তার মানে কোনো প্রকারের অন্তত্বক আমরা একবীজপত্রী উদ্ভিদের কাণ্ডের মধ্যে দেখব না। এখানে কোনো প্রকার অন্তত্বক থাকবে না, এখানে কোনো পরিচক্র আমরা দেখতে পাচ্ছি না। তার মানে হচ্ছে পুরো জায়গা জুড়ে বিক্ষিপ্ত অবস্থায় এটা থাকবে, ভাস্কুলার বান্ডেলগুলো থাকবে। কিভাবে থাকে? কেন্দ্রের দিকে ভাস্কুলার বান্ডেলগুলো থাকে হচ্ছে বড় আকারের, আর বাইরের দিকে ভাস্কুলার বান্ডেলগুলো থাকে হচ্ছে ছোট আকারের। এখন এই ভাস্কুলার বান্ডেলগুলোর ভিতরে কি থাকে? ভাস্কুলার বান্ডেলগুলোর ভিতরে থাকে হচ্ছে মেটাজাইলেম এবং প্রোটোজাইলেম। দেখো এটা আকারটা কিরকম, একটা ভি আকৃতির। অনেক সময় এই প্রোটোটার পরে আরেকটা ছোট থাকে, তখন এটা হয়ে যায় ওয়াই। তার মানে ভি বা ওয়াই আকৃতির জাইলেম আমরা দেখতে পাবো এই বান্ডেলটার ভিতরে, এবং মেটাজাইলেমটা থাকবে হচ্ছে বাইরের দিকে, মানে এইখানে পাবো মেটাজাইলেম, ভেতরের দিকে পাবো হচ্ছে আমার প্রোটোজাইলেমটা। আর কি কি পাবো? আর এটার চারপাশ দিয়ে
এই দিক দিয়ে পাবো হচ্ছে ফ্লোয়েম, এইখানে পাবো হচ্ছে স্ক্লেরেনকাইমা, আবার এই দিক দিয়েও পাবো হচ্ছে স্ক্লেরেনকাইমা। চারপাশ ঘিরেই মূলত আমরা স্ক্লেরেনকাইমার একটা স্তর দেখতে পাই। পুরোটা স্ক্লেরেনকাইমার স্তরের কারণেই ভাস্কুলার বান্ডেলগুলো এরকম ছোট ছোট অংশের মতন দেখা যায়। পুরোটা কর্টেক্স জুড়ে বিক্ষিপ্ত অবস্থায় থাকে এবং বান্ডেলগুলো বড় আকারের হয় হচ্ছে কেন্দ্রের দিকে এবং মাঝখানে একটা মজ্জা থাকবে। আচ্ছা, তো এটা ছিল হচ্ছে একবীজপত্রী উদ্ভিদের কাণ্ডের মূল বৈশিষ্ট্য। এরপরে আমরা যদি একই সাথে চিন্তা করি যে এখানকার ভাস্কুলার বান্ডেলটা আসলে কীরকম। ভাস্কুলার বান্ডেলটা দেখো, এখানে ভাস্কুলার বান্ডেলটা ফ্লোয়েম এবং জাইলেমটা একটা পরিধির উপরেই থাকে, তাই একটা ব্যাসার্ধের উপরেই থাকে, তাই এটাকে আমরা বলবো হচ্ছে পাশাপাশি থাকছে এবং এটা সংযুক্ত, এবং এটাকে বলবো হচ্ছে সমপার্শ্বীয়। যেহেতু এটার মধ্যে আমরা কোনো ক্যাম্বিয়াম দেখতে পাচ্ছি না, তাই এটাকে আমরা বলবো হচ্ছে বদ্ধ সমপার্শ্বীয়। সংযুক্ত ধরনের, সংযুক্তের মধ্যে এটা সমপার্শ্বীয় ধরনের এবং ক্যাম্বিয়াম নেই, তাই এটা হচ্ছে বদ্ধ ধরনের। এবং একবীজপত্রী উদ্ভিদগুলোর মধ্যে আমরা কাণ্ডরোম সাধারণত দেখি না, কিউটিকলটা আমরা বহিত্বকে দেখে থাকি। আর হচ্ছে অধোত্বক যেটা দেখবো, অধোত্বকটা সাধারণত স্ক্লেরেনকাইমা দিয়ে গঠিত হয়ে থাকে। আর হচ্ছে এখানকার ভাস্কুলার বান্ডেলটা ভি বা ওয়াই আকৃতির হিসেবে আমরা দেখতে পাই, মেটাজাইলেম পরিধির দিকে, প্রোটোজাইলেমটা কেন্দ্রের দিকে। এখন দ্বিবীজপত্রী উদ্ভিদের কথা যদি একটু চিন্তা করি, অল্প করে যদি দ্বিবীজপত্রীটা নিয়ে আলোচনা করি, তাহলে দেখা যাবে যে দ্বিবীজপত্রীতে আমরা কাণ্ডরোম দেখতে পাই, বাইরে দিয়ে এরকম কাণ্ডরোম দেখব। আর কি কি দেখব? কিউটিকল দেখব, বহিত্বক দেখব, অধোত্বক দেখব। অধোত্বকের মধ্যে কোলেনকাইমার ধরনের কোষ আমরা দেখতে পাবো, সেটা কয়েক সারির কোষ আমরা সেখানে দেখব। অধোত্বকের পর আমরা যেই অংশটা দেখব সেটা হচ্ছে কর্টেক্সটা ছোট থাকে, অন্তত্বক দেখব, পরিচক্র দেখব এবং ভাস্কুলার বান্ডেল দেখব। ভাস্কুলার বান্ডেলটা দেখতে হবে হচ্ছে এরকম, এখানে থাকবে ফ্লোয়েম, এখানে থাকবে ক্যাম্বিয়াম এবং এখানে থাকবে হচ্ছে মেটাজাইলেম, এখানে থাকবে প্রোটোজাইলেম। তার মানে কি, এটাও হচ্ছে মুক্ত সমপার্শ্বীয়, সংযুক্ত সমপার্শ্বীয়, কারণ দুইটা পাশাপাশি রয়েছে, এবং এটা হবে হচ্ছে মুক্ত কারণ মাঝখানে ক্যাম্বিয়াম রয়েছে। এবং এটা কি হবে? এন্ডার্ক ধরনের, কারণ বাইরের দিকে হচ্ছে মেটাজাইলেম, ভেতরের দিকে প্রোটোজাইলেম। একবীজপত্রী কাণ্ডেও কিন্তু আমরা দেখেছিলাম বাইরের দিকে মেটাজাইলেম, ভেতরের দিকে প্রোটোজাইলেম, মানে ওটাও ছিল এন্ডার্ক। মূল দেখেছিলাম আমরা এক্সার্ক ধরনের। এই এন্ডার্ক কোনটা আর এক্সার্ক কোনটা সেটা কিন্তু আমাদের বেশ ভালো করে মনে রাখতে হবে। তো এটাই ছিল হচ্ছে আজকের টিস্যুতন্ত্র নিয়ে মূল আলোচনা, যেখানে আমরা প্রথমে টিস্যু কাকে বলে জানলাম, টিস্যু জানার পরে আমরা টিস্যুর বৈশিষ্ট্য জানলাম, ভাজক টিস্যুর বৈশিষ্ট্য জানলাম, এরপরে ভাজক টিস্যু কয় প্রকারের রয়েছে সেগুলো জানলাম, তারপরে টিস্যুতন্ত্রের মধ্যে এপিডার্মাল টিস্যুতন্ত্র, গ্রাউন্ড টিস্যুতন্ত্র এবং ভাস্কুলার টিস্যুতন্ত্র সম্পর্কে জানলাম, এবং সবশেষে আমরা একবীজপত্রী উদ্ভিদের মূল দেখতে কিরকম, একবীজপত্রী উদ্ভিদের কাণ্ড দেখতে কিরকম এবং দ্বিবীজপত্রী উদ্ভিদের কাণ্ড দেখতে কিরকম, এদের প্রস্থচ্ছেদটা আসলে কিরকম সেই জিনিসটা সম্পর্কে জেনে গেলাম। তো এটাই ছিল আজকের সেকেন্ড লাইভ ক্লাস। আশা করি তোমাদের কোনো যদি প্রশ্ন থাকে অবশ্যই সেটা তোমরা আমাদেরকে জানাবে।